Sure. Yeah, you can give a call. I think, yeah, sure. Morning. কি খবর? Everyone is here? আসসালামু আলাইকুম স্যার। সবাই এসছে? স্যার আসছে সবাই স্যার। ওকে, good. আমরা লাস্ট কি পড়লাম? The critical theories. Critical theories. ওকে, এখানে এটাকে শেয়ার করে কি করে? ওকে, critical theories এর মধ্যে তো আমরা দেখলাম we studied all the way up to না মার্কসিজম পড়েছি আমরা। স্যার এই পর্যন্ত পড়া হয়েছে, যে এই স্লাইড পর্যন্ত পড়িয়েছিলেন ক্লাসে। তার মানে মার্কসিজম পড়া হয়েছে, তাই তো? ওকে, জি স্যার। এরপরে যেটা দেখতে হবে যে পোস্ট কলোনিয়ালিজমটা কি, কারণ পোস্ট কলোনিয়ালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার মূল কারণটা হলো যে এই যে মার্কসিস্টরা বলছে যে রাষ্ট্রগুলির মধ্যে, জাতিগুলির মধ্যে যে ডিফারেন্সেসগুলি আছে, সো ইনইকুয়ালিটি, সো হোয়াট দে আর সেইং যে ইনইকুয়ালিটি ইজ নট অনলি অ্যাবাউট দ্য ক্লাসেস as ওয়াজ সেইং, দ্য মার্কস ওয়াজ সেইং, তাই না? তো ওরা যেটা বলতে চাচ্ছে যে এই ইনইকুয়ালিটিগুলি যেহেতু শুধুমাত্র ক্লাসের সাথে না, এটা জাতি, গোষ্ঠী, বর্ণ প্রত্যেকটার সাথে রিলেটেড, ইনক্লুডিং জেন্ডার। যে কারণে একটা বড় ইস্যু ওদের এখানে এসছে যে শুধুমাত্র যদি আমরা এটাকে শ্রেণী বিভাজন দিয়ে দেখি, অর্থাৎ প্রলেটারিয়েট আর bourgeois দিয়ে দেখি, যেটা আমরা আগের ক্লাসে বললাম যে ওরা মানে দ্য মার্কসিস্ট ওরা সবসময় বলছে যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও যে ক্লাসিফিকেশনগুলি আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু রাষ্ট্র ডেভেলপ, কিছু রাষ্ট্র ডেভেলপিং না, কি তারা ন্যাচারালি সেই জায়গাটা একটা বৈষম্য রয়ে গেছে। সে কারণে সোসাইটি অফ স্টেটসে দেখা যায় যে এলিট সোসাইটি থেকে বা নন এলিট সোসাইটি যেগুলি আছে বা রাষ্ট্রগুলি আছে, সেগুলির মধ্যে একটা বড় রকমের পার্থক্য কাজ করে। তো পোস্ট কলোনিয়ালরা বলছে যে দেখো, যেহেতু এই যে দেশগুলি কলোনিয়াল ছিল, কলোনিয়াল পাওয়ার্স যেগুলি ছিল, সে ফর এন এক্সাম্পল ইট ক্যান বি অটোমান, ইট ক্যান বি ব্রিটিশ, ইট ক্যান বি রোমান, ইট ক্যান বি এনি আদার এম্পায়ার্স, যেগুলি এসেনশিয়ালি ক্রিয়েটেড কলোনিজ ওভারসিজ, the Spanish, Portuguese, and so on, the Dutch. So they were saying যে look, এই যে কলোনিয়াল পাওয়ারগুলি আছে, এই কলোনিয়াল পাওয়ারগুলি যখন নিজেদের কলোনিগুলিকে বাড়ানো শুরু করলো, তখন তারা বিভিন্ন জাতি, গোষ্ঠী, বিভিন্ন সেকশন অফ দি সোসাইটিকেও কিন্তু কলোনাইজ করার চেষ্টা করলো। যে কারণে একটা বড় আর্গুমেন্ট হয় যে যখন ব্রিটিশ এম্পায়ার ছিল, তখন কি এসেনশিয়ালি এই ভারতবর্ষের ডেভেলপমেন্ট হয়েছে কিনা। এখন দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টের আগে ভারতবর্ষ বলতে আমরা যেটাকে বোঝাই অল দি ওয়ে ফ্রম আফগানিস্তান ডাউন টু মিয়ানমার, তো তখন যেটা বলতো যে ব্রিটিশ রুলের সময় যে এইখানে রেল লাইন হয়েছে, হাসপাতাল এসছে, চিকিৎসা এসছে, ব্রিটিশ এডুকেশন এসছে, সবই এসছে। কিন্তু মুশকিলটা হলো যে এইগুলি আসার পরে দেখা যাচ্ছে যে ব্রিটিশ এম্পায়ার আসার আগে অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের যেটা ছিল, অর্থাৎ মোগলদের টাইমে বা মোগলদের আগে, এছাড়া মোগলদের বাইরে যেসব এম্পায়ারগুলি ছিল এই 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 ওভারঅল সাউথ এশিয়াতে, তারা বলছে যে তখন তো অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেটার ছিল, অর্থাৎ ব্রিটিশরা আসার আগে থেকে বেটার ছিল। দ্বিতীয়ত বলছে যে যে অর্থনৈতিক ওভারঅল সিস্টেম যেটা এই সাউথ এশিয়ার ছিল, এটাও ডিসম্যান্টেল হয়ে যায়। যেমন ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রিগুলি গ্রো করে না, বরং গ্রো করে যেটা ব্রিটিশ সরকারের দরকার ছিল, সে ফর এন এক্সাম্পল টেক্সটাইলস, নীল, চা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে তারা বলতে চাচ্ছে যে তাইলে এই যে একসময় ওয়েলথ অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ যেটা সাউথ এশিয়ার ছিল, তাহলে এইটা কেন নষ্ট হয়ে গেল। তো তখন পোস্ট কলোনিয়ালরা বলে যে এইখানে তো শুধুমাত্র যে আহ, শ্রেণী তৈরি হয়েছে তা না, কলোনিয়ালরা যে শুধুমাত্র শ্রেণী তৈরি করেছে তা না, সেখানে বর্ণ গোত্রের মধ্যেও তারা বিভেদ সৃষ্টি করেছে।
তো সেই কারণে পোস্ট কলোনিয়াল স্টাডিজ সবসময় বলে যে অলওয়েজ চ্যালেঞ্জিং দি কলোনিয়াল পাওয়ার্স অ্যান্ড দে উড অলওয়েজ সে ফর অ্যান এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেমন চীনে গেলে আমরা দেখছি যে চীনের মানুষজন খুব ভালো রকমের ইংরেজি জানে না, কিন্তু সে একটা সুপার পাওয়ার। তাহলে এটা কিভাবে সম্ভব? আবার আমরা যখন সাউথ এশিয়াতে বসে চিন্তা করি তখন আমাদের মনে হয় যে ইংরেজি না পড়লেই কোনো কিছু হবে না। সুতরাং সেটাও একটা কোয়েশ্চেন থাকে। তখন কলোনিয়ালরা বলে যে এই ভাষার মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও এক ধরনের কলোনিয়াল পাওয়ার তৈরি করা সম্ভব এবং ইনফ্লুয়েন্স তৈরি করা সম্ভব। যে কারণে তখন যেটাকে বলা হয় যে সেন্টার পেরিফেরি রিলেশনশিপ তৈরি হয়ে যায়। তুমি ইংরেজি শিখছো কেন? এই কারণে শিখছো যে লন্ডনকে শেখানোর জন্য, বা ফ্রেঞ্চ শিখছো কেন? কারণ তুমি প্যারিসের যে গভর্নমেন্ট আছে সেটার প্রতি তার সেটাকে সার্ভ করার জন্য। সো এইভাবেই ওরা বলছে এই যে ইভেন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এক প্রকারের কলোনিয়াল পাওয়ার তৈরি করে। So there's a gentleman called Edward Said. So Edward Said বলছিল যে পলিটিক্স কিন্তু তখন বলছে যে পলিটিক্স শুধুমাত্র যদি আমরা শ্রেণীর মাধ্যমে দেখি অথবা শুধুমাত্র একটা এলাকা বা একটা অঞ্চল নিয়ে চিন্তা করি তাহলে হবে না। দেখতে হবে যে সেইখানে ইন্ডিভিজুয়ালরা কিভাবে কাজ করে। তো একটা ক্লাসিক এক্সাম্পল হলো জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশনকে তুমি যদি খেয়াল করে দেখো যে ইভেনচুয়ালি যে ইন্ডিভিজুয়াল যারা ছিল, এটা ছাত্র হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, যারাই ছিল, তারা কিন্তু প্রত্যেকেই দে হ্যাভ রিয়েলি স্টুড এগেনস্ট দিস রাষ্ট্র। এখন যখন রাষ্ট্রের এগেনস্টে তারা যখন দাঁড়ায় ইন্ডিভিজুয়ালরা, তখন ন্যাচারালি এক ধরনের পাওয়ার ক্রিয়েট হয়। তো একই ঘটনাটা বলা হচ্ছে, এডওয়ার্ড সাইদ বলছে যে অল এই যে মানুষের যে ডিকোলোনাইজেশনের অ্যাসপিরেশনটা তৈরি হলো, অর্থাৎ ব্রিটিশরা ফেরত যাক, পর্তুগিজরা ফেরত যাক, অর্থাৎ সেই যে এম্পায়ারগুলিকে তারা যে বিতরণ করা শুরু করলো, সেটার মেইন রিজনটাই ছিল ইন্ডিভিজুয়ালরা। সুতরাং এই ইন্ডিভিজুয়ালের রোলটা কি ইন্টারন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনসে, সেইটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। যে কারণে তার এই এই ওরিয়েন্টালিজম বিকেম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কারণে তিনি মনে করেন যে যেসব দেশেই কলোনিয়াল পাওয়ার গেছে, সেটা লাতিন আমেরিকা হোক, সেটা মিডল ইস্ট হোক, এশিয়া হোক, প্রত্যেকটা জায়গাকেই যে ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন হিস্ট্রি, ওয়েস্টার্ন আইডিয়া অফ পাওয়ার, ডেমোক্রেসি, প্রত্যেকটা জিনিসই তাদের মতো করে ডিফাইন করেছে। অর্থাৎ যে জিনিসটা আমরা আলাপ করতেছিলাম আগে, যে যে ডেমোক্রেসির মিনিং যেটা ইউকেতে বা কি বলে আমেরিকাতে, সেইটা কি আমাদের জন্য সবসময় অ্যাপ্লিকেবল হয় কিনা, বা আফগানিস্তানের জন্য হবে কিনা, কিংবা মিডল ইস্টের জন্য হবে কিনা। কারণ এখানে কালচারের ব্যাপার আছে, আইডেন্টিটির ব্যাপার আছে, ন্যাশনালিজমের ব্যাপার আছে, প্রত্যেকটা মিলায়। সুতরাং এডওয়ার্ড সাইদ বলে যে এই যে পশ্চিমা বিশ্ব যে ডেমোক্রেসির ধারণা থেকে শুরু করে অর্থনীতি, প্রত্যেকটার যে ধারণা, সেগুলি তার ইন্টারেস্টে তৈরি করেছে এবং অন্যান্য রাষ্ট্রগুলি সেটাকে ফলো করছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে এডওয়ার্ড সাইদের কথা হলো যে পোস্ট কলোনিয়াল থিওরি সবসময় চ্যালেঞ্জ করে যে এই শুধুমাত্র আহ, শুধুমাত্র ক্লাস সিস্টেম বা শুধুমাত্র দেশ বা জাতি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এগুলি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট এসেনশিয়ালি ব্যাখ্যা করা দরকার যে পাশ্চাত্য জ্ঞান, পাশ্চাত্য ইতিহাস ইত্যাদি ইত্যাদি কিভাবে আমাদের এই এই ওভারঅল ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ডোমিনেট করে। আমরা ওই যে ক্লাসিক এক্সাম্পল যদি দেখি, ইউক্রেন যুদ্ধের আগে যদি ইউরোপিয়ান মিডিয়াগুলিকে দেখা যায়, তাহলে জেলেনস্কিকে কতভাবে তারা ক্রিটিসাইজ করেছে। তারা বলেছে যে ওর মতো করাপ্ট কেউ নাই, ও একটা কমেডিয়ান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার যেই ইউক্রেন ওয়ার শুরু হয়ে গেল, জেলেনস্কির মতো এত ব্রিলিয়েন্ট মানুষ পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং এই যে চেঞ্জেসগুলি আসছে, এগুলি এসেনশিয়ালি তার ওয়েস্টের ইন্টারেস্টে করছে। এখন বাংলাদেশ কি রাশিয়া ইউক্রেন ওয়ারের পার্ট হবে কিনা, রাইট? যদি এডওয়ার্ড সাইদ সবসময় বলবে যে বাংলাদেশ শুধুমাত্র তারই পার্ট হওয়া উচিত যে তার ইতিহাসের সাথে মেলে, তার মানে ইউক্রেনিয়ানরা আমাদের ইতিহাসের সাথে মেলে। সুতরাং সেইভাবে বলে যে এই জন্য না যে ওয়েস্ট তোমাকে সাপোর্ট করে এবং তার ইন্টারেস্ট আছে বলে, এবং তোমার সাথে তার অর্থনৈতিক সামাজিক ইন্টারেস্ট আছে বলে তার
ফরেন পলিসি তোমাকে ফলো করতে হবে তা না। তোমাকে ফরেন পলিসি ফলো করতে হবে তোমার ইডিওলজির উপরে বেস করে, কারণ এটাও মনে রাখতে হবে ওয়েস্ট, বাংলাদেশ বলুক, ভারত বলুক, পাকিস্তান বলুক, মিডল ইস্ট, আফ্রিকা, সব জায়গার ইতিহাস সে তার মতো করে লিখেছে। যারা সাধারণ মানুষ তারা কিন্তু ইতিহাস লেখে নাই, যে কারণে ইতিহাসের ক্ষেত্রে আমরা বারবার হোঁচট খাই। সুতরাং ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা বড় অংশই ইতিহাস কেন্দ্রিক। সুতরাং এডওয়ার্ড সাইড যে কথাটা বলছে যে এই ওরিয়েন্টালিস্ট, অর্থাৎ তারা যেভাবে এই মিডল ইস্ট, এশিয়া কিংবা নন ওরিয়েন্টাল কান্ট্রিজ, যেরকম ধরো ওটা কি বলে আফ্রিকা বা লাতিন আমেরিকা, সেইগুলির ক্ষেত্রে একটা বড় রকমের কোয়েশ্চেন থাকে। তারপরে আসতেছে হলো ফেমিনিজম। ফেমিনিজম খুব গুরুত্বপূর্ণ, একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এইখানে যে জিনিসটা বলে সেটা হলো যে এসেনশিয়ালি ইট ডিভাইডস the human population, which is even more disastrous. We are talking about the states being inequality among states, among society, but now here the feminists are saying that forget everything. The main problem is there is a deep division between humans. I mean, we see male as one way, and then we see female as one way. So there is social প্যারাডক্সেস, স্টিগমা, সোশ্যাল কনস্ট্রাকশন অফ আইডিয়াস, যেখানে বলা হচ্ছে যে একদম আহ, যে মেয়েদেরকে আলাদা করে দেখা হয়, মেয়েরা এটা পারে না, ওটা পড়বে না, এটা করতে পারবে না। আচ্ছা, সেই কারণে ফেমিনিজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাই সেইং যে এই যে কনসেপ্ট অফ পাওয়ার, দিস হ্যাজ টু বি চ্যালেঞ্জ, বিকজ পাওয়ারের কনসেপ্টটাই তৈরি করা হয়েছে ম্যাসকুলিনিটির উপর বেসিস করে। ন্যাশনাল সিকিউরিটি, ওয়ার, পিস, প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করা হয় পুরুষের চোখ থেকে। তারা সবসময় মনে করে সিকিউরিটি মানেই হলো যে কোনো না কোনো রকমের স্ট্রং অ্যাকশন নিতে হবে, কিন্তু ফেমিনিস্টরা বলে যে না, সোসাইটিতে যদি পাওয়ারকে ভাগ করে দেওয়া যায় এবং পাওয়ারকে যদি ডিসলভ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ন্যাচারালি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাম্য আর সমতা আসবে। সে ফর এন এক্সাম্পল, মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় যে তাদের মোর কন্ট্রিবিউশন টু দি সোশ্যাল স্ট্রাকচার or political processes will make the political processes much more humanitarian than warmongering. হ্যাঁ, এখন সেইখানে যদি আমরা মনে করি যে কন্ডোলিজা রাইস কিংবা শেখ হাসিনা কিংবা ইন্দিরা গান্ধী বা খালেদা জিয়া বা যাকে আমরা চিন্তা করি না কেন, যে তারা কি এসেনশিয়ালি রিপ্রেজেন্টেটিভ অফ পিস অ্যান্ড স্টেবিলিটি কিনা। তবে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ইভেন মার্গারেট থ্যাচার অ্যান্ড আদার্স, তারা এসেনশিয়ালি যে প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে রিপ্রেজেন্ট করে গেছেন। সুতরাং ফিমেল লিডারশিপ শুধু প্রাইম মিনিস্টার আর জেনারেল সেক্রেটারি হইলে হবে না। The entire system society has to be much more receptive of women participation. And যে কারণে one of the greatest contribution of Dr. Yunus and Sir Fazle Hassan Abed ব্র্যাক ইজ এসেনশিয়ালি এম্পাওয়ারিং উইমেন। এই কারণে যে তাদের এই মাইক্রো ক্রেডিটের যথেষ্ট ক্রিটিসিজম থাকতেই পারে, কিন্তু ইভেনচুয়ালি রাষ্ট্র যখন মেয়েদের কাছে পৌঁছাইতে পারে নাই, দিজ আর দি টু পার্সনস হু অ্যাকচুয়ালি রিচড আউট টু উইমেন ফ্রম ব্যাক ইন 1970s, যেটার এখন বেনিফিট বাংলাদেশ সাংঘাতিক রকমের পাচ্ছে। এজ এ রেজাল্ট বাংলাদেশ ইন্ডিকেটর ওয়াইজে সাউথ এশিয়ার যে কোনো দেশের চেয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে, উইমেন লিবারেশন থেকে শুরু করে, উইমেন পার্টিসিপেশন ইন লেবার লেবার ফোর্সে অনেক বেটার। তো সুতরাং তারপরেও এটা মানে অনেক হতাশাজনক এখনো পর্যন্ত, বাট বেটার আগের চেয়ে। তো সুতরাং সেই জায়গাতে বলা হচ্ছে যে ফেমিনিজম অর্থাৎ বলছে যে ইকুয়াল পার্টিসিপেশন হলে ইকোনমি গ্রো করে, ফলে সেই জায়গাতে সোশ্যাল রেজিলিয়েন্স এগেইনস্ট এক্সট্রিমিজম, সোশ্যাল রেজিলিয়েন্স এগেইনস্ট ইকোনমিক শক, ভালনারেবিলিটিস গুলি গ্রো করে। সো ডক্টর ইউনুসের মাইক্রো ক্রেডিট আর ব্র্যাকের মাইক্রো ক্রেডিট আর উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টগুলির একটা বড় জায়গা হলো যে তারা এসেনশিয়ালি যেহেতু মেয়েদের কাছে রিচ করতে পেরেছেন, তারা ইভেনচুয়ালি মেয়েদেরকে অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে এই এম্পাওয়ারমেন্টের কারণে ফ্যামিলিতে অনেক বেশি রেজিলিয়েন্স তৈরি হয়েছে, কারণ পুরুষ জাতির অভ্যাসের মধ্যে অনেক কিছুই আছে। সে ফর এন এক্সাম্পল, আমরা যদি গ্রাসরুটসে দেখি, রাইট,
হাজব্যান্ড বউকে অ্যাবান্ডন করে চলে যাচ্ছে, ফ্যামিলি অ্যাবান্ডন করে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশে এটা দেখেছি, ইন্ডিয়াতে তো আরো বেশি, পাকিস্তান টাকিস্তান সব জায়গায়। সো যে কারণে বলা হয় যে এই একটা ফ্যামিলি যেহেতু বিহোল্ডার থাকে একটা মেয়ে, সুতরাং তাকে যদি এম্পাওয়ার করা হয়, তাকে যদি ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, ইকোনমিক্যালি সব দিক থেকে এম্পাওয়ার করা হয়, মোর মোর লাইকলিহুড যে ফ্যামিলি উইল বি মাচ মোর স্ট্রঙ্গার। অন্যদিকে সেই ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে এখন বিভিন্ন রকমের নিউ থিওরিজ আর কামিং, যে ডেজার্টে বা মরুভূমিতে যুদ্ধের ক্ষেত্রে কি দাঁড়ায়, মরুভূমিতে যুদ্ধের সময় কি ধরনের একটা মেয়ের পারফরমেন্স হতে পারে, একটা ছেলের পারফরমেন্স হতে পারে। এবং বায়োলজিক্যাল সায়েন্স বারবার এই জায়গাগুলিতে এখন চ্যালেঞ্জও করছে, কিন্তু যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্টলি আমাদের যে প্রিকনসিভড আইডিয়া ছিল যে মেয়েদের দুর্বল, পুরুষরাই একমাত্র শক্তিশালী হবে, বা এই ধরনের কনসেপ্টগুলি আলটিমেটলি ভেঙে যাচ্ছে। এখন বায়োলজিক্যালিও এটা প্রুভ করা সম্ভব হচ্ছে, এবং ইভেনচুয়ালি সোসাইটি যত সামনের দিকে যাবে, মেডিকেল সায়েন্সেস থেকে শুরু করে নিউট্রিশন অ্যান্ড সো অন যত ইমপ্রুভ করবে, স্বাভাবিকভাবে মেয়েদের পার্টিসিপেশন উইল বি মাচ মোর স্ট্রঙ্গার ইন দি সোসাইটি। সো ফেমিনিস্টরা বলে যে যে পর্যন্ত আমরা জেন্ডারকে ইকুয়াল না করব, সেই পর্যন্ত আমরা উই উইল নট বি এবল টু ক্রিয়েট এ সোসাইটি দ্যাট উইল বি ফান্ডামেন্টালি ইকুয়াল। তার মানে তারা সবসময় বলছে যে এই যে ওভারঅল পাওয়ার স্ট্রাকচার আছে গ্লোবাল সিস্টেমে, এই পাওয়ার স্ট্রাকচার যে পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে ইকুয়ালিটির মধ্যে না আসবে, নট নেসেসারিলি ইকুয়াল মানে 50-50% হতে হবে, যেখানে এফেক্টিভলি প্রসেস তৈরি করা, সেই জায়গাতে মোর উইমেন লেস মেন, মোর মেন লেস উইমেন হইতেই পারে, কিন্তু নট নেসেসারিলি বাইপাসিং দি পাওয়ার অফ মানে essentially participation of women in international politics. So as a result, আমরা যেটা দেখেছি যে এই ফেমিনিজমের ক্ষেত্রে there are number of issues that has to be taken care of even today. তারপরে আসে পোস্ট স্ট্রাকচারালিজম। এখন পোস্ট স্ট্রাকচারালিজমের ক্ষেত্রে বলা হয় যে আমাদের যেসব বিলিফ থাকে, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন রকমের বিলিফ থাকে, এই বিলিফ গুলিকে সবসময় যে ট্রু হবে এমন কিছু না, তাই না? যে ফর এক্সাম্পল, যে তুমি বললা যে আহ, ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল, এখন ইমিডিয়েটলি পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলবে যে কোন জায়গায় দুর্বল, পুরোটা কি দুর্বল, না কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, যে জায়গাগুলি দুর্বলতায় আছে সেই জায়গাগুলি কি? সো জেনারেলি পিপল, মানে জেনারেলি যারা ক্রিটিক হয়, মানে তারা সবসময় পোস্ট স্ট্রাকচারালিস্ট ক্রিটিকরা সবসময় মানে স্পেসিফিকের মধ্যে আসে। যেমন ধরা যাক যে বাংলাদেশ ভারতের বাণিজ্য নীতি, এখন বাংলাদেশ ভারতের বাণিজ্য নীতি কি খারাপ নাকি? ভারতের বাণিজ্য নীতি খারাপ না, খুবই ভালো নীতি। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে তখন সে বলবে যে সমস্যাটা আমাদেরকে দেখতে হবে কোন পার্টিকুলার এরিয়াটার মধ্যে আছে। এটা কি নন ট্যারিফ ব্যারিয়ার, এটা কি ট্যারিফ ব্যারিয়ার, এটা কি প্যারা ট্যারিফ ব্যারিয়ার, এটা কি সোশ্যাল, এটা কি কালচারাল? আমরা এখন দেখছি যে নীতি তো ঠিক আছে, তাহলে সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি রাজনৈতিক দেন মার্কেট। ফলে এটি ফান্ডামেন্টাল প্রবলেম। তখন স্ট্রাকচারালিস্টরা বলবে যে এই যে প্রবলেমটা তৈরি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, কালচারাল হয়ে যাচ্ছে বা পলিটিক্যাল হয়ে যাচ্ছে অর্থনীতি, কিন্তু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির মধ্যে তো পলিটিক্স নাই, ওটার মধ্যে অনেক বেশি মার্কেট রিলেটেড, অর্থাৎ তুমি যদি মার্কেটে বিক্রি করতে পারো তাহলে তারা কিনবে। সুতরাং ন্যাচারাল মার্কেট, ইউরোপের সাথেও তাই, তাহলে ভারতের সাথে এখানে রাজনৈতিক হয়ে যাচ্ছে কেন? তখন দেখা যাচ্ছে যে ভারতের মানুষের মধ্যে এক ধরনের মানে পলিসি মেকারদের মধ্যে যদিও বাণিজ্য নীতি নিয়ে কোনো রকমের ঘাটতি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে লোকাল লেভেলে মানুষজন বাংলাদেশকে অনেক বেশি রাজনৈতিক দিক থেকে দেখে। সুতরাং তাদের যখন মনে হয়, মাঝে মাঝে, সবসময় না, কখনো কখনো বন্ধ করে দেয়, ট্রেড বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, ওটা বন্ধ করে দেয়। সেই কারণে আমরা বলছি যে এই বাণিজ্য নীতিতে সমস্যা না, নন ট্যারিফ ব্যারিয়ারেও সমস্যা না, যে কোনো দেশের সাথে আরেক দেশের নন ট্যারিফ ব্যারিয়ার থাকতে পারে। ব্যারিয়ারটা হয়ে যাচ্ছে এই যে একদম পলিটিক্যাল
মানে ওরা বাজারকে পলিটিক্সের দিক থেকে দেখে, এর দিক থেকে দেখে না, অর্থনীতির থিওরির দিক থেকে দেখে না। যেরকম আমি কিছুদিন আগে শুনছিলাম যে আসাম আর ত্রিপুরা বাংলাদেশের সাথে বাণিজ্য করবে না। এখন একটা কারণ কি, তারা মনে করে যে বাংলাদেশে এখন ডিপ্রেশন হচ্ছে, বাংলাদেশে এখন আহ, আহ, ব্যবসা করার অনুকূল না। তার মানে এই পুরোটাই রাজনৈতিক, অর্থাৎ অর্থনীতিকে তারা রাজনীতি দিয়ে মেজার করে, মনে করে বাংলাদেশে আহ, বাণিজ্য বন্ধ করে দিলেই বোধহয় বাংলাদেশের একটা ক্ষতি হয়ে যাবে। আবার অন্যদিকে যে দেখা গেল যে আমরা কিছুদিন শুনলাম যে শিলিগুড়িতে নাকি কোনো হোটেলে বাংলাদেশিদের থাকতে দিবে না। তো তার মানেটা কি? তার মানেটা এটা হলো যে তারা বাণিজ্যকে সম্পূর্ণ রাজনৈতিক ভাবেই দেখেন, এবং রাজনৈতিক ভাবে দেখার কারণে পোস্ট স্ট্রাকচারালিস্টরা বলবে যে এইটা বাণিজ্য নীতির সমস্যা না, এটা পলিটিশিয়ানদের সমস্যা না, এটা সমস্যা হলো কালচারের। সুতরাং সেই জায়গাতে এসে আমাদেরকে আসলে মানে এইভাবে পোস্ট স্ট্রাকচারালিস্টরা চিন্তা করে। তো যে কারণে বলে যে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম ভালো, উইচ ইজ ট্রুথ। বাট অন দি আদার হ্যান্ড ওরা বলছে যে আপনি কিন্তু স্ট্রাকচার দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে রিয়ালিটি একরকম না। তো যে কারণে আমি জোকিংলি বলি, শেখ মুজিবের মতোই তোমরা রিয়েলিটি মাইনে নাও, বুঝতে পারবে? ওরা আমাদের সাথে এগুলি করেই যাবে। সো হ্যাভ ইউ সিন এনিবডি সিন মাই রিসেন্ট এই টেলিভিশনের বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বক্তব্য শুনেছে কেউ? আনবিলিভেবল। এনিওয়েজ, তো সেইখানে একটা বড় ইস্যু এসেছিল যে এই পোস্ট স্ট্রাকচারালিস্টরা হলে কি বলতো, যে পোস্ট স্ট্রাকচারালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমার বলা যে সমস্যাটা যে মানে পলিটিক্যাল চিন্তা ভাবনায় যেরকম আছে, তার চেয়ে বড় কথা তারা বাণিজ্যকে কখনোই প্রফিটেবল বা ইকুয়াল হ্যান্ডেড ভাবে দেখে নাই, যেটা অন্যান্য দেশ দেখে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে ট্রেড, সেটাতে কিন্তু ট্রেড ডেফিসিট বাংলাদেশের অনুকূলে। তার মানে বাংলাদেশের সাথে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, আর আমাদের এক্সপোর্ট বেশি, ইম্পোর্ট কম। তার মানে আমরা ব্যালেন্স অফ ট্রেডে আমরা পজিটিভ সাইডে আছি। তো সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় নাই। মানে ট্রাম্পের ক্ষেত্রে কি হবে সেটা আলাদা বিষয়, কিন্তু জেনারেলি তো কোনো ইন্টারেস্ট নাই। ট্রাম্পও তো এটাকে পলিটিক্যালি দেখে না, ট্রাম্পও এটা অর্থনৈতিক ভাবে দেখে। সে মনে করে তার ইন্টারনাল অর্থনীতির জন্য সেটা দরকার আছে। সো সেই ক্ষেত্রে একজন আছে, তার নাম হলো জ্যাক ড্যারিডা, ওয়ান অফ মাই ফেভারিট থিওরিস্ট। জ্যাক ড্যারিডার কনসেপ্টটাকে বলা হয় যে ডিকনস্ট্রাক্ট। ডিকনস্ট্রাক্ট মানে যে কোনো কিছুকে বিনির্মাণ করা। তো জ্যাক ডেরিডা সবসময় বলে যে প্রত্যেকটা ভাষা, ওই যে যে কারণে আমরা আগে কনস্ট্রাকটিভিস্ট এন্ড পোস্ট কনস্ট্রাকটিভিস্টে দেখলাম যে ভাষার ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। কারণ ভাষা দিয়ে কিন্তু তুমি সবকিছুই বলতে পারবে। রিমেম্বার ইন দ্য ক্লাস আই সেড দ্যাট যে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা শব্দ, ওবামার কনসেপ্ট অফ পিস, আর এর নাম কি, শি জিনপিং এর কনসেপ্ট অফ পিস, অথবা মোদির কনসেপ্ট অফ পিস, বা ডক্টর ইউনুসের কনসেপ্ট অফ পিস আর কমপ্লিটলি ডিফারেন্ট। সুতরাং এই যে আমরা সবাই মনে করি, "ও বলছে শান্তি শান্তি শান্তি", সবাই লাফাতে চলে গেল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এক একজনের শান্তির মিনিং এক এক রকম। সো জ্যাক ডেরিডা বলছে এই যে যে কোনো শব্দ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো স্টেটমেন্টকে বা যে কোনো বক্তব্যকে আমরা পুরাটা পুঙ্খানুপুঙ্খ বিবেচনা না করলে পরে আমরা এইটার যে হিডেন মিনিং আছে এবং এইটার মধ্যে যে পাওয়ার পলিটিক্সটা আছে সেটা বুঝতে পারবো না। সে কারণে সে বলে যে রাষ্ট্র এক্সিস্ট করে কি না করে তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে রাষ্ট্রের কারা অবকাঠামো তৈরি করে এবং কারা এটার মধ্যে পাওয়ার প্লে করে। সুতরাং আমরা হয়তো রাষ্ট্র নিয়ে খুবই মানে এক্সাইটেড যে স্টেট, বাংলাদেশ অ্যাজ এ স্টেট, ইন্ডিয়া অ্যাজ এ স্টেট, পাকিস্তান অ্যাজ এ স্টেট, ইউনাইটেড স্টেটস অ্যাজ এ স্টেট, ইউকে অ্যাজ এ স্টেট। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওরা মনে করে, জ্যাক ড্যারিডা বা এরা মনে করে, আরে স্টেট তো আছে, স্টেট তো একটা ইমাজিনারি কনসেপ্ট হিসেবে, লিগ্যাল এন্টিটি হিসেবে তৈরি করে তোমাকে দেয়া আছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে এই রাষ্ট্র কি আসলে সব মানুষ মিলে চালায়? সুতরাং
তার মানে কোটি কয়েক মানুষ, তার মানে আয়ন ব্র্যামারের কাছে ফেরত গেলে আইদার প্রাইভেট সেক্টর অথবা পলিটিশিয়ানরা অথবা অথবা মিলিটারি কোথাও অথবা নন স্টেট অ্যাক্টর যেমন রাখাইন। তো সে কারণে সে বলছে যে এইটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে রাষ্ট্র সবসময় এক্সিস্ট করে, বাট রাষ্ট্রকে বোঝার জন্য রাষ্ট্রের চালিকা শক্তি কারা সেইটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সো জ্যাক ড্যারিডা পোস্ট স্ট্রাকচারালিজম হিসেবে এটা বলে। তা আমরা যদি ইউনাইটেড নেশনসকে কেস স্টাডি করি তাইলে কি দাঁড়ায়? ইউনাইটেড নেশনস এসে ফর এন এক্সাম্পল ভিটো পাওয়ার, এই এক ভিটো পাওয়ার দিয়ে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করা যায়। যে প্রথম কথা হলো যে রাষ্ট্রগুলির মধ্যে বৈষম্য, ইনইকুয়ালিটি, অর্থাৎ রিয়েলিস্ট হলে পরে বলবে যে না এটা দরকার আছে, কিছু মানুষ মিলেই পৃথিবীকে চালানো দরকার আছে, সে কারণে রিয়েলিস্টরা মনে করে ইট ইজ ইম্পর্টেন্ট। লিবারেলরা মনে করে যে ভিটো পাওয়ারের কোনো দরকার নাই, সব রাষ্ট্রগুলির এক ইকুয়াল ভোট থাকা উচিত, সুতরাং সিকিউরিটি কাউন্সিল অ্যাবলিশ করে দেওয়া উচিত। পোস্ট স্ট্রাকচারালিস্টরা সবসময় বলবে যে আহ, কে এটাকে চালাচ্ছে, কারা এটাকে চালাচ্ছে, কেন এটাকে চালাচ্ছে, সুতরাং জ্যাক ড্যারিডা এন্ড আদার্স উইল অলওয়েজ বি চ্যালেঞ্জিং ইট। তারপরে ফেমিনিস্টরা বলবে যে এই পাঁচটা দেশই কেন, বাকি দেশগুলি না কেন, তখন ওরা বলবে যে এই যে পাওয়ার অ্যাসিমেট্রিটা তো ঠিক হলো না, তাহলে হয় এটাকে বাড়াও অথবা এটাকে সংশোধন করো অথবা এটাতে ফিমেল রিপ্রেজেন্টেশন বাড়াও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং যদি আমরা মার্কসিস্টরা বলি, একদম ক্লিয়ারলি বলবে যে রাষ্ট্রগুলির মধ্যে যে বৈষম্য আছে এবং এই বৈষম্যটা যে পাওয়ারের উপর বেসিস করে, এবং পাওয়ার মিলিটারি হতে পারে, পাওয়ার ইকোনমিও হতে পারে, সুতরাং সেইখানেও তো গিয়ে একটা পাওয়ার ইকুয়ালিটি রইলো না, সুতরাং এখানেও তো বোর্জোয়া প্রলেটারিয়েট বিষয় চলে এসছে। সুতরাং ইউনাইটেড নেশনস এর ক্ষেত্রে আমরা যদি রিয়েলিস্ট পার্সপেক্টিভ দেখি, ওভারঅল ওভারঅল আগেরটা তো বললাম সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রে, আমরা দেখি যে ইউনাইটেড নেশনসকে রিয়েলিস্টরা পুরোটা কমপ্লিটলি বাতিল করে দেয় না, কারণ অ্যানার্কি আছে বলেই তারা মনে করে। লিবারেলরা মনে করে ভিটো সিস্টেম, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিবর্তন, রিফর্ম করা দরকার, কিন্তু তারা মনে করে যে ইউনাইটেড নেশনস নিডেড, কারণ এটা একটা মাল্টিল্যাটারাল এজেন্সি। হ্যাডলি বুলরা সবসময় মনে করবে যে এই নেশনসের, ইউনাইটেড নেশনসের মাধ্যমে বিভিন্ন রকমের নর্মস অ্যাক্টিভিটিস তৈরি হয়। পোস্ট স্ট্রাকচারালিস্টরা সবসময় চিন্তা করে যে ওই যে সিকিউরিটি কাউন্সিল থাকলে ওভারঅল ইউনাইটেড নেশনসের কার্যকারিতা কমে যায়। সুতরাং তারাও মনে করে যে এইটা, ফেমিনিস্টরা যে বললাম যে এটা কারা চালাচ্ছে, আর পোস্ট কলোনিয়ালিস্টরা তো সবসময় বলে যে কালচারাল, ন্যাশনাল, রিলিজিয়াস প্রিভিলেজেস গুলি এসেনশিয়ালি এখানে আসে। যেমন সিকিউরিটি কাউন্সিলের একটা বড় আর্গুমেন্ট হলো যে এখানে তো কোনো আফ্রিকান বা ল্যাটিন আমেরিকান কোনো দেশ নাই এবং ইমার্জিং পাওয়ারগুলিও নাই, জাপান নাই, জার্মানি নাই, তারা কলোনিয়ালি ডিফিট হয়েছিল বটে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তার মানে এই না যে তাদের কোনো পলিটিক্যাল বা ইকোনমিক ভ্যালু গ্লোবাল সিস্টেমে নাই। সুতরাং সবকিছু মিলিয়ে তারা বলছে যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের দিক থেকে বললে সবকটা থিওরিরই বিভিন্ন রকমের পজিশন আছে। আর যদি আমরা ওভারঅল ইউনাইটেড নেশনস এর কথা বলি তাহলে তো আমরা দেখতেই পেলাম কি দাঁড়াইলো। ওকে, সো থিওরি মোটামুটি এখন শেষ। সো হোয়াট উই আর গোইং টু ডু, আমাদের কালকে সরি কালকে পরীক্ষা কটায়? স্যার 10টা 15 স্যার। হ্যাঁ, বি- বি- হ্যাঁ, হুম, হুম। 10টা 15তে দিয়েছি পরীক্ষা। স্যার বি সেকশনের 8:30টায় স্যার। তোমাদের 10টা 15তে কেন? স্যার মানে ওই টাইমে তো স্যার রুম তো একবারে একটাই ফাঁকা থাকে স্যার। ও, এই ঘটনা। একসাথে নেওয়া যায় না? স্যার একসাথে নিলে স্যার কয়েকজনের দাঁড়িয়ে লিখতে হবে, কয়েকজনের বসে লিখতে হবে স্যার। লিখলা তোমরা, কি সমস্যা? সাড়ে 8টা কালকে।
ঠিকই। তোমাদের কোর্স দেখাচ্ছে না কেন? তোমাদের জানুয়ারি জুন না জুলাই ডিসেম্বর না জুন 2024? স্যার একদম উপরেরটা মনে হয় স্যার, যেটা প্রথমে থাকে ওইটাই মনে হয় স্যার। নির্জনা এটা? জি স্যার। 31? 31 নাই? 53? 53 নাই? 19? 01? 01? 05? এ কি? Present, sir. 05? 05 present, sir. 31, 53, 19 নাই, তাই তো? স্যার 01? 19 আছে স্যার প্রেজেন্ট। এতক্ষণ বলনি কেন? স্যার আমার রুট বলা হয়নি। ওকে। 05? 09? 09 নাই? 05 present. হ্যাঁ দিলাম। 09? অ্যাবসেন্ট। 11? Present, sir. 15? Present, sir. 17? Present, sir. 18? 19? Present, sir. 25? Present, sir. 29? প্রেজেন্ট স্যার। 31? Present, sir. 33? প্রেজেন্ট স্যার। 35? 35? 37? Present, sir. 39? 39? 43? Present, sir. 45? প্রেজেন্ট স্যার। 49? Present, sir. 53? Present, sir. 55? প্রেজেন্ট স্যার। 57? Present, sir. 63? প্রেজেন্ট স্যার। 67? 67? 71? Present, sir. 73? Present, sir. 79? 79? 81? Present, sir. 85? 85 9? 87? 89? 87, 89 9? 91? প্রেজেন্ট স্যার। 95? 85 present, sir. কত? 95? Sir, chat box এ লিখেছে। 99? Present, sir. 03? ইয়েস স্যার। 07? Present, sir. 09? Present, sir. 11? 11? 13? Present, sir. 15? Present, sir. 19? প্রেজেন্ট স্যার। 23? প্রেজেন্ট স্যার। 25? 29? Present, sir. 33? Present, sir. 35? Present, sir. 39? Present, sir. You missing answer? Sir, 89 এর 67 স্যার 89 এর নেটে প্রবলেম হচ্ছে, ও ঢুকতে পারছে না। না তো ক্লাস হলো না। এনিওয়েজ 99, 95, 37 তাই তো? স্যার 67 67 কে? 67 ক্লাসে নাই? স্যার Online? আছি ওকে। স্যার অ্যাটেন্ডেন্স মিস গিয়েছে। স্যার 111 স্যার, চ্যাট বক্সে লিখেছে স্যার রোলটা। 111 আর আর কে আছে? 95 স্যার। 95 স্যার 91। 91 দেওয়া আছে, 95 দেওয়া আছে। ওকে গ্রেট, থ্যাঙ্কস। কালকে উইল সি এট দ্য এক্সাম। স্যার একটা দুইটা ছোট কোশ্চেন ছিল। হুম।
স্যার আপনি যে লাস্ট ক্লাসে একটা আর্টিকেল মেনশন করেছিলেন আর এই যে টিভি টক শোটা, এটা স্যার কোথায় পাওয়া যাবে? গুগলে সার্চ করলে অনেক পুরনো গুলো একটু দেখাচ্ছে স্যার। এটার নামটা বা কিছু একটা কি একটু চ্যানেল 24। চ্যানেল 24। আর স্যার আর্টিকেলটা কি স্টকহোম সিনড্রোম ওইটার কথা? ডেইলি স্টার শাহাবানব খান স্টকহোম সিনড্রোম। স্টকহোম সিনড্রোম, জি। আর স্যার আপনি কি মিডের খাতা দেখাবেন? মিটার খাতা, হ্যাঁ। আচ্ছা, কার কার যিনি খাতার প্রবলেম হয়েছে? জি আমার স্যার, আমাদের আমার প্রবলেম IV না হলেও কি problem। দেখাবেন স্যার? প্রবলেম, হ্যাঁ, অফকোর্স। তা তো আমার আরো ভালো লাগে। তাহলে আমি সুন্দর করে দেখাতে পারবো কে কি কাজ করেছে খাতার মধ্যে। ওকে। আর হলো ওই কি বলে তোমার, আহ, যাদের এর নাম কি, স্যার রোল দুইটা নাম্বার, মার্কস মিট প্রত্যেকজনের রোল নাম্বার নিয়ে ঝামেলা আছে। জি স্যার। ওকে, we will discuss it tomorrow. Okay, see you. আসসালামু আলাইকুম স্যার।